নমস্কার। আমার ছোট, ছোট ভাই বোনেদের আমার এই বং ইজি চ্যানেলে স্বাগত। তোমাদেরকে অনেক, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। নিচের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটি থেকে। তো চলো আজকে আমরা দেখে নেব সম্পূর্ণ একটি নতুন টপিক, কি মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি। হ্যাঁ, ঠিকই দেখেছো তোমরা থাম্বনেলে, এটাই আজকে আমরা দেখে নেব। শুধু এটা না, এর সাথে আমরা আরও কি পড়ব, এর সাথে আরও আমরা পড়ব কয়েক মানুষের লিঙ্গ নির্ধারণও পড়ব, আর পড়ব কি কয়েকটি সাধারণ যে জিনগত সেই জিনগত রোগগুলো, কয়েকটি সাধারণ জিনগত রোগ, এগুলো সম্বন্ধেও আমরা আজকে দেখে নেব। তো চলো ভিডিওটা কোথাও স্কিপ না করে অবশ্যই ক্লাসটা মন দিয়ে তোমরা সকলে করবে, আর অবশ্যই ক্লাসের শেষে জানাবে আমাকে তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলো কি না। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকলে অবশ্যই সেই জায়গাটা আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের যথাসাধ্য সেই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলো শুরু করে নিই আজকের পড়া মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি। প্রথম, তাহলে তোমরা সকলে রেডি তো? ঝটপট চলে এসো, খাতা পেন নিয়ে বসে পড়ো। ক্লাসটা তাড়াতাড়ি করে নিই চলো আমরা। আর এই ক্লাসটা শুরু করার আগে তোমাদের সকলকে আরও একবার তোমাদেরই এই বং ইজি চ্যানেলে অনেক 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 স্বাগত। এরপর দেখো, তাহলে প্রথমে আমরা কি থেকে শুরু করব? প্রথমে যেটা শুরু করছি আমরা সেটা হচ্ছে কি, দেখো যেটা যে অসম্পূর্ণ প্রকটতা। তার আগে যেটা দেখছি আমরা, এটা কি অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি, একটা বিচ্যুতি। ঠিক আছে, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি এটা। দেখো ডেভিয়েশন অফ মেন্ডেলস ল অফ হেরিডিটি, এটা দেখো কি বলছে, অসম্পূর্ণ প্রকটতা। বেশিরভাগ উদ্ভিদ বা প্রাণীতে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে প্রকট জিনের বহিঃপ্রকাশ ঘটলেও বিশেষ কিছু ক্ষেত্রে প্রকটতার অসম্পূর্ণ প্রকাশ ঘটে। একে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্ট বলে। তাহলে অসম্পূর্ণ প্রকটতা জিনিসটা কি? দেখো অসম্পূর্ণ প্রকটতা কি বলছে না, বেশিরভাগ যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী রয়েছে, বেশিরভাগ কিন্তু কি, বেশিরভাগ, কিছু কিন্তু বলেনি, বেশিরভাগ যে উদ্ভিদ বা প্রাণী তারা বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে, তাদের মধ্যে যে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো আছে তাদের মধ্যে প্রকট জিনের বহিঃপ্রকাশ ঘটলেও, প্রকট জিনটার যদি বহিঃপ্রকাশ ঘটে থাকেও তাহলেও কি বলছে দেখো, যে বিশেষ কিছু ক্ষেত্রে, কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রকটতার অসম্পূর্ণ প্রকাশ ঘটে। এই যে প্রকট জিনটা যে বহিঃপ্রকাশ ঘটবে তার কিন্তু সম্পূর্ণ প্রকাশ ঘটতে দেখতে পাওয়া যায় না, সেখানে সেটা প্রকটতার যে সূত্র সেটা অসম্পূর্ণ রয়ে যায়। এই ঘটনাকেই বলা হয় কি, অসম্পূর্ণ প্রকটতা। একে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। আবার দেখো যেটা বলছি এখানে, যে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত কিন্তু অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, মানে ভিন্ন হয় না, ভিন্ন ভিন্ন হয় না। কেন দেখো, কারণ দেখো আমরা দেখেছিলাম কি, যে মেন্ডেলের এক সংকর জননের ক্ষেত্রে পেয়েছিলাম, এটা কার ছিল, এক সংকর জননের জিনোটাইপ অনুপাত ছিল 1:2:1। কিন্তু এখানে দেখো কি বলছে, ফিনোটাইপ আর জিনোটাইপ এই দুটোই অনুপাত কিন্তু 1:2:1। কি 1:2:1টা তাহলে কি, 1:2:1টা হচ্ছে এই যে ফিনোটাইপ আর জিনোটাইপ এই অনুপাতটা, এই অনুপাত হচ্ছে 1:2:1। এরপর দেখো, এটা আমি তোমাদের একটা এক্সাম্পল হিসাবে, এক্সাম্পল না মানে আমি এটার চেকার বোর্ডটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, যে কিভাবে কি হচ্ছে। দেখো মেন্ডেল যে কথাটা বলেছিলেন, এটার ফলে শুধুমাত্র এটার একটা এক্সাম্পল বলি। দেখো তোমাদের তার আগে এটার এক্সাম্পলটা বলি। অসম্পূর্ণ প্রকটতার এক্সাম্পল হচ্ছে সন্ধ্যা মালতী ফুল
আর কি আর থাকে তোমার যেটা আরেকটা সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন যে উদ্ভিদটা এটা, আর হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় অ্যান্ডুলেশন, যেটা অ্যান্ডুলেশিয়ান মুরগি। এই অ্যান্ডুলেশিয়ান মুরগির মধ্যে আর কি পাওয়া যায়, সন্ধ্যামালতী গাছের মধ্যে, ফুল গাছে আর স্ন্যাপড্রাগন উদ্ভিদ, এদের মধ্যে অসম্পূর্ণ প্রকটতা দেখতে পাওয়া যায়। এরপর দেখো তোমাদের আমি দেখাই যে কি হয় ঘটনাটা। এই যে লাল, ধরো লাল বৈশিষ্ট্যযুক্ত আমি ফুল নিয়েছি, ঠিক আছে, পিজ অণু যেটা আমরা বলে থাকি, সেই লাল ফুল নিয়েছি, তাই সেটা ক্যাপিটাল আর এর সাথে ক্রস করিয়েছি আমরা সাদা রঙের ফুলের, মানে ধরো এটা হচ্ছে হোয়াইট ডাব্লু, ঠিক আছে। এরপর এদের সংকরায়নের ফলে F1 অণুতে যে হেটারোজাইগোটটা উৎপন্ন হয়, মানে RW, প্রতিটি কিন্তু কী রঙের হয়, প্রতিটি হয় গোলাপি রঙের। সেখানে কিন্তু কোনোটার মধ্যেই শুধু লাল বা সাদা এই দুটো, যে মেন্ডেল যে বলেছিলেন যে লাল সাদা এই দুটো গুণই প্রকাশ পাবে, কিন্তু দেখো দুটো গুণের মধ্যে এই যে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, এটা কিন্তু না লাল রঙের দেখতে, না এটা সাদা রঙের দেখতে, এটা কিন্তু লাল বা সাদা কোনো রঙটাই কিন্তু এটা দেখতে নয়। প্রকটতার সূত্রে তিনি কি বলেছিলেন, এই যে মেন্ডেল যিনি প্রকটতার সূত্রে বলেছেন যে প্রকটতার না, মানে পৃথক ভবনের সূত্রে বলেছেন, প্রকটতার সূত্র বলতেই পারি আমরা এটাকে। দেখো যেটা বলছি আমি, যে কোনো জীবের একজোড়া যদি বিপরীত বৈশিষ্ট্য থাকে, সেক্ষেত্রে কি হয় না, জনিত্রী জন্য থেকে অপত্য জন্য সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও তাদের অ্যালিলগুলো কখনো মেশে না বলেছে, বরং গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্য পরস্পর থেকে পৃথক হয়ে যায়। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, লাল সাদা এদের যে সংকরায়নের ফলে যে হেটারোজাইগোটটা উৎপন্ন হচ্ছে গোলাপি, প্রতিটাই কিন্তু গোলাপি। আবার এই গোলাপির সাথেই যদি আবার গোলাপি আমি ক্রস করাই, তাহলে তোমরা যেটা দেখতে পাবে, দেখো এটা আমি চেকার বোর্ডের সাহায্যে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে, চেকার বোর্ডটা করে দেখাচ্ছি। এদিকে ফিমেল, সরি, এদিকে আমরা নিচ্ছি ফিমেল, এদিকে ফিমেল গ্যামেট আর এদিকে মেল গ্যামেট, ঠিক আছে। এটার ফলে দেখো, এটা যদি আমরা কি বলবো, যে দাঁড়াও, এটা তো এটা একটা হবে, এটা আমি দ্বিসংকরজননের করে ফেলেছি। হ্যাঁ, তোমরা একদম ঠিকই বলেছ, এটা RW হতো আর এটা RW। হ্যাঁ, এবার দেখো আর এটার ফলে কি হবে, যেহেতু এক সংকরজনন তাই কি হচ্ছে আর হবে, এটা হবে RW, আবার এটা হবে কি, এটা প্রথমে এটা, তাহলে RW আর WW। তাহলে দেখো F2 জনুতেও কিন্তু রয়ে যাচ্ছে, F2 জনুতেও কি হচ্ছে, একটা লাল, এই দুটো হয়ে যাচ্ছে কি, এটা হচ্ছে গিয়ে গোলাপি, এটা হচ্ছে গোলাপি, আবার এটাও সেম কি হচ্ছে গোলাপি, আর এটা হচ্ছে সাদা। এটা হলো মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি। এটা হচ্ছে সন্ধ্যামালতী গাছের যে চেকার বোর্ডটা, এটা আমি সন্ধ্যামালতী গাছের চেকার বোর্ডটা আমি করে দেখালাম এখানে। তাহলে এটি কি মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি, একটা ডেভিয়েশন অফ মেন্ডেলস ল অফ হেরিডিটি। বেশ, এরপর দেখো এটায় আমরা কি লিখেছিলাম, যে 1:2 ফিনোটাইপ অনুপাতটা ছিল মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রে। ফিনোটাইপ কি ছিল, ফিনোটাইপটা দেওয়া ছিল, ফিনোটাইপটা ছিল কি 3:1, 3:1 ছিল, কিন্তু এর ক্ষেত্রে ফিনোটাইপ 3:1 না, এর ক্ষেত্রে ফিনোটাইপ আর জেনোটাইপ, ফিনোটাইপ অ্যান্ড জেনোটাইপ
জিনোটাইপ দুটোই কিন্তু সেম, জিনোটাইপ সেম। ফিনোটাইপ জিনোটাইপ কি? ফিনোটাইপ জিনোটাইপ অনুপাতটা হচ্ছে 1:2:1। এটা হলো তার এই ফেনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত, সেটা এটা। এরপর চলো আমরা দেখে নিই মানুষের লিঙ্গ নির্ধারণ, সেক্স ডিটারমিনেশন অফ ম্যান। ঠিক আছে, তাহলে মানুষের লিঙ্গ নির্ধারণ দেখি কিভাবে হচ্ছে। দেখো, প্রথমেই আমরা কি জেনেছিলাম যেটা, যে প্রাথমিক দশায় অর্থাৎ ভ্রূণ দশায় থাকাকালীন প্রাণী পুরুষ হবে না স্ত্রী হবে, তা যে পদ্ধতির সাহায্যে নির্ধারণ করা যায়, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। এবার দেখো যে মানুষের দেহে স্বাভাবিক অবস্থায় ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া বা 46টি, আমরা জানি। এর মধ্যে আবার তোমরা এটাও জানো যে 26 জোড়া আমাদের কি থাকে, অটোজোম। আর এক জোড়া মানে অর্থাৎ দুটি থাকে সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম, এগুলো থাকে। আর কি যৌন ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে। আর মানুষের যৌন ক্রোমোজোম যেটা বলা হচ্ছে সেটা কি, দুটো কি থাকে, এক্স এবং ওয়াই, দু ধরনের পাওয়া যায়, এক্স এবং ওয়াই। তার মধ্যে মহিলারা হয় কি হোমোজাইগাস প্রকৃতির। হোমোজাইগাস মিনস একই, ঠিক আছে, একই গ্যামেট তারা তৈরিতে সক্ষম। যেমন কি মহিলারা কি তৈরি করে, মহিলারা তৈরি করে এক্স এবং এক্স। আর যারা মেলরা কি তৈরি করে, মেল অর্থাৎ পুরুষেরা তৈরি করে এক্স এবং ওয়াই, এক্স ওয়াই। তাদের গ্যামেট তারা হচ্ছে হেটারোজাইগাস, তারা দুটো আলাদা গ্যামেট প্রডিউস করে। ফিমেল করে এক্স এক্স, এটা হচ্ছে ফিমেলদের জন্য। ফিমেলরা এক্স এক্স অর্থাৎ হোমোজাইগাস গ্যামেট তৈরি করে। আর মেল কি করে, এক্স ওয়াই প্রকৃতির গ্যামেট উৎপন্ন করে বা গ্যামেট তৈরি করে, এক্স ওয়াই। ঠিক আছে, অর্থাৎ এরা হচ্ছে হেটারোজাইগাস, এরা হেটারোজাইগাস উৎপন্ন করে। এর ফলে দেখো, এরপর যেটা আমরা দেখব যে কি হয় না, ফিমেল এবং মেলের ক্ষেত্রে এই যে লিঙ্গ নির্ধারণ যে ব্যাপারটা আসে, দেখো তোমরা একটা জিনিস দেখো যে একটা বাচ্চা সে ছেলে হবে না মেয়ে হবে, সম্পূর্ণ কিন্তু সেটা নির্ভর করে একজন পিতার ওপর, ফাদারের ওপর। কেন? কারণ এক্স এবং ওয়াই ক্রোমোজোম তার মধ্যে রয়েছে, এক্স এবং ওয়াই ক্রোমোজোম রয়েছে। মেয়েদের কিন্তু এখানে কোনো কি বলবো মানে হাত নেই এই বিষয়ে। এই যে আগেকার দিনে মানুষেরা যে মেয়েদের দোষ দেওয়া হতো, মেয়েদের যে দোষ দিত আগেকার দিনের মানুষেরা, যে ছেলে সন্তান না হলে কিন্তু তাদের মধ্যে কোনো দোষ থাকে না। কারণ দেখো তারা কিন্তু একই রকমের গ্যামেট প্রডিউস করে, এক্স এবং এক্স, অতএব তাদের এখানে কোনো অসুবিধা থাকতেই পারে না। আর কি এখানে মেল তাদের ক্ষেত্রে কি গ্যামেট প্রডিউস হয়, এক্স এবং ওয়াই। তো যেটা বলার যে তাহলে একটা মেয়ে বাচ্চা যখন হয় তখন কি হয়, তখন তার গ্যামেটটা হয় এক্স এক্স প্রকৃতির। আর যখন একটা ছেলে বাচ্চা তৈরি হয় তখন তার গ্যামেটের প্রকৃতি কি হয়, এক্স এবং ওয়াই। তাহলে কি যখন সে তার মায়ের কাছ থেকে এক্স এবং বাবার কাছ থেকেও এক্স পায় তখন সে মেয়ে। আর যখন সে কি হয়, মায়ের কাছ থেকে এক্স পায় এবং বাবার কাছ থেকে সে পায় ওয়াই, তখন সে ছেলে। এরপর দেখো, এটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে তাহলে এই যে ক্রসটা আমি তোমাদের একবার দেখাই যে কিভাবে এই যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি এটা কিভাবে হয়। তাই দেখবে বলা হয়ে থাকে যেহেতু মেল দু রকমের গ্যামেট প্রডিউস করে, মানে এক্স এবং ওয়াই প্রকৃতির মেল গ্যামেটটা, তাই মেলকে বলা হয় কি হেটারোজাইগোটিক বা হেটারোগ্যামেটিক মেল। এদেরকে মেলকে কি বলা হয়, হেটারোগ্যামেটিক মেল বলে। আর ফিমেলকে কি বলে, ফিমেলকে বলা হয় হোমোগ্যামেটিক ফিমেল। ঠিক আছে, এরপর দেখো তাহলে এবার যেটা তোমাদের দেখাবো আমি ক্রসটা, যে কিভাবে মানুষের লিঙ্গ নির্ধারণের এই যে ক্রসটা হয়ে থাকে। ঠিক আছে, তো চলো চটপট দেখে নিই আমরা ক্রসটা কিভাবে হচ্ছে। তো দেখো,
তাহলে কি হচ্ছে দেখো, এই যে ছকটা যেটা আমি করে দেখাচ্ছি তোমাদের, এই দেখো মহিলা আর পুরুষ এদের মধ্যে দেখো 44A প্লাস XX, 44A মিনস 44টা ক্রোমোজোম, আর এখানেও 44টা অটোজোম, আর দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম, মহিলাদের ক্ষেত্রে XX, আর সেম একইভাবে এখানে 44টা অটোজোম পুরুষদের, কিন্তু গ্যামেটিক যে পজিশনটা তাদের হচ্ছে গ্যামেট XY টাইপের, তাদের গ্যামেট কি XY প্রকৃতির। ঠিক আছে, এরপর দেখো ডিম্বাণু, এখান থেকে মহিলাদের ডিম্বাণু যে তৈরি হয় যেটা, সেটা কি প্রকারের হয় দেখো, এদের হয় 22A প্লাস এক্স, আবার কি হয় 22A প্লাস এক্স। ঠিক আছে, আবার পুরুষদের ক্ষেত্রে সেটা ডিভাইড হয়ে কি হয় 44A প্লাস এক্স ওয়াই, 2n ইজিক্যাল টু 46। এবার এন গ্যামেটিক কন্ডিশনটি কি, এন হয় গ্যামেট এন প্রকৃতির হয়, গ্যামেট কখনো 2n হতে পারে না। তাই দেখো মেলের ক্ষেত্রে কি হয়, তখন মেলের ক্ষেত্রে হয় 22A প্লাস এক্স একটা হয়, আরেকটা হয় 22A প্লাস ওয়াই। এরপরে দেখো ক্রস করার ফলে কি হচ্ছে, যখন পুরুষের এক্স ক্রোমোজোমের সাথে যখন এই যে শুক্রাণু যখন এক্স ক্রোমোজোমের সাথে ডিম্বাণু এক্স ক্রোমোজোমের যখন মিলন হচ্ছে, তখন কি হচ্ছে 44A প্লাস XX, মানে কন্যা সন্তানের জন্ম হচ্ছে। আবার যদি ওয়াই ক্রোমোজোমের সাথে হচ্ছে তাহলে হচ্ছে 44A প্লাস XY, অর্থাৎ পুত্র সন্তান। আবার যদি XX এর সাথে, আবার যেহেতু দুটো ভাগে ভাগ করা হয়েছে n, 2n ইজিক্যাল টু 46, এরপর তাহলে n গ্যামেট কি প্রকৃতির হয়, n প্রকৃতির। যখন এখানে যখন ক্রস করা হচ্ছে তখন কি হচ্ছে দেখো, তখন হচ্ছে যেটা যে এই যে 44A প্লাস XX, আবার সেম এখানে এক্ষেত্রে যদি ক্রস করানো হয় তাহলে হচ্ছে কন্যা সন্তান। আবার 24AX এর সাথে যদি 22AX এর সাথে 22AY এর যদি মিলন ঘটানো হয় তাহলে হয় পুত্র সন্তান। তাহলে 50% কন্যা সন্তান আবার 50% পুত্র সন্তান হওয়ার চান্স থাকে। ঠিক আছে, কিন্তু এই যে এরপর আমরা যেটা জানবো যে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাটা ঠিক কোথায়, কতখানি। দেখো না, পুত্র ও কন্যা সন্তান সৃষ্টি হওয়ার পিছনে পিতার ভূমিকাই হচ্ছে প্রধান। কারণ কি, পিতার সেক্স ক্রোমোজোম XY প্রকৃতির, যেহেতু মাতার সেক্স ক্রোমোজোমের XX প্রকারের হয়, তাই তাদের এক ধরনেরই গ্যামেট তৈরি হয়। অপরপক্ষে কি হয়, পিতার দু ধরনের গ্যামেট X আর Y প্রকৃতির হয়। যখন পিতার X গ্যামেটের সাথে মাতার X গ্যামেটের মিলন হয় তখন হয় কন্যা সন্তান XX। আবার যখন পিতার Y গ্যামেটের সাথে মাতার X গ্যামেটের মিলন হয় তখন হয় পুত্র সন্তান XY। অতএব সহজেই এটা আমরা বলতে পারি যে পুত্র সন্তান বা কন্যা সন্তান সৃষ্টিতে পিতার ভূমিকাই কিন্তু প্রধান। তাহলে এই প্রশ্নটা অবশ্যই তোমরা খুব ভালোভাবে রেডি করে রাখবে পরীক্ষার জন্য। দেখো তাহলে কি বললাম, তাহলে আমরা এখানে পরপর দেখো মানুষের লিঙ্গ নির্ধারণের পদ্ধতি যে ক্রসটা সেটা করিয়ে দেখিয়েছি তোমাদের, খুব ভালো করে মন দিয়ে এটা করবে। আর লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা, এই প্রশ্নটা তো অবশ্যই তৈরি করে নেবে। ঠিক আছে, তোমাদের কাছে যে পাঠ্য বই থাকুক না কেন সেই পাঠ্য বই থেকে তোমরা এই পড়াটা কিন্তু রেডি করে নিও। এরপর দেখো আমরা যেটায় আসবো, এরপরের টপিক আমাদের কয়েকটি সাধারণ জিনগত রোগ। কয়েকটি সাধারণ জিনগত রোগের মধ্যে আমরা কি কি পড়ব, প্রথমত পড়ব আমরা থ্যালাসেমিয়া, তারপর পড়ব হিমোফিলিয়া, এবং তারপর পড়ব আমরা কি বর্ণান্ধতা। তাহলে থ্যালাসেমিয়া সম্বন্ধে প্রথমে আমরা জেনে নিই যে থ্যালাসেমিয়াটা কি। থ্যালাসেমিয়া এই যে রোগটা, এই থ্যালাসেমিয়া রোগ হচ্ছে, থ্যালাসেমিয়া একটা বংশগত রোগ প্রথমত, এবং কি জিনগত ত্রুটির ফলে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায়, ফলে মারাত্মক রক্তাল্পতা বা অ্যানিমিয়া তখন একটা মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। এরপর কি হয়, সেই রোগী যথাসময়ের মতো পরিমাণ মতো তাকে যদি রক্ত দিতে না পারা যায়, রোগীর কিন্তু মৃত্যু হয়। হিমোগ্লোবিনের অভাবের জন্য রক্তের যে অক্সিজেনের বহন ক্ষমতা সেটাও কমে যায়। রোগীকে বারবার কি করতে হয়, রক্তটাকে বদলাতে হয়। বারবার রক্ত বদলানোর ফলে দেহে লোহার পরিমাণ বেড়ে যায়, দেহে লোহা জমে যে হৃৎপিণ্ড, যকৃৎ, অন্তঃক্ষরা গ্রন্থি, এই সমস্ত যে গ্ল্যান্ডগুলো রয়েছে আমাদের শরীরে, এগুলোর ক্ষতি হতে থাকে। এই রোগটার যে প্রধান উৎসস্থল হলো ভূমধ্যসাগরের তীরবর্তী বিভিন্ন দেশ, যেমন বিশেষ করে ধরো গ্রিস, টার্কি, এইরকম জায়গাগুলো। এই জন্য এই রোগটাকে অনেক সময় বলা হয়ে থাকে ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা নামেও এই রোগটা কিন্তু পরিচিত। ঠিক আছে, এরপর আমরা যেটা জানবো যে এর লক্ষণগুলো সম্বন্ধে, তার আগে আমরা জেনে নিই যে এটা কি। দেখো থ্যালাসেমিয়া এক প্রকারের যেটা প্রচ্ছন্ন অটোজোমাল
জিন দ্বারা নিয়ন্ত্রিত একটা লোহিত রক্তকণিকার বিশৃঙ্খলা, যেখানে এক বা একাধিক হিমোগ্লোবিন যে পলিপেপটাইড শৃঙ্খল থাকে, সেই পলিপেপটাইড শৃঙ্খলের অনুপস্থিতিতে কি হয় না হ্রাসপ্রাপ্ত সংশ্লেষ অথবা গঠনগত বিচ্যুতির, যার ফলে তীব্র বা মৃদু রক্তাল্পতা, পাণ্ডুরোগ এবং হ্রস্ব জীবনকাল ইত্যাদি পরিলক্ষিত হতে দেখা যায়। এই সমস্ত জিনিসগুলো আমরা থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে দেখতে পাই। এবার এর লক্ষণগুলো আমরা সম্বন্ধে জেনে নিয়েছি। এর লক্ষণ কি কি না দেখো, এর লক্ষণ কি না এই রোগের প্রধান লক্ষণ হলো হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি এবং রক্তাল্পতা। এটা একটা বিশেষ করে হিমোলাইটিক অ্যানিমিয়া রোগ হয়ে থাকে। ঠিক আছে। দ্বিতীয়ত কি হিমোগ্লোবিন পরিমাণে কমে যায়, লোহিত রক্তকণিকার আকার ছোট হয়ে যায়, এটা আরেকটা। আর কি অস্থি দুর্বল ও বিকৃত হয়ে যায়। যকৃৎ ও প্লীহার কি হয়, যকৃৎ ও প্লীহার বৃদ্ধি, কালচে মূত্র, এই সমস্ত রোগের লক্ষণ হচ্ছে এটা থ্যালাসেমিয়া রোগের লক্ষণ। তাহলে এইগুলো হচ্ছে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ। এরপর এর কারণ সম্বন্ধে আমরা জানবো। এটার কারণ কি কি। প্রধানত এটা দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, দ্বিতীয় হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়া ক প্রকার, দু প্রকারের, কি কি আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। ঠিক আছে। এরপর আমরা যেটা জানবো যে আলফা থ্যালাসেমিয়া, এই যে আলফা থ্যালাসেমিয়া এর কারণ কি। আলফা থ্যালাসেমিয়াটা দেখো, এই যে 16 নাম্বার অটোজোম, মানে এটা হচ্ছে যেহেতু বলেই দেওয়া হয়েছে যে প্রচ্ছন্ন অটোজোমাল জিন ঘটিত রোগ, তাহলে কি যেহেতু প্রচ্ছন্ন রোগ, প্রচ্ছন্ন তারপরে হবে কি অটোজোমাল জিন ঘটিত, তাহলে কি 16 নাম্বার অটোজোমের এই যে 16 নাম্বার বংশগত ক্রোমোজোম, এই যে 16 নাম্বার যে অটোজোম, এই 16 নাম্বার অটোজোমটার জন্য কিন্তু থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া হয়ে থাকে। এরপর এই আলফা থ্যালাসেমিয়ারই আমরা আবার দুটো ভাগ পাবো, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মাইনর, আরেকটা পাবো আলফা থ্যালাসেমিয়া মেজর। কখন হয় মাইনর আর মেজর, যখন একটা বা দুটো অ্যালিল প্রচ্ছন্ন প্রকৃতির হয় তখন হয় আলফা থ্যালাসেমিয়া মাইনর, মাইনর মানে কম ছোট, আর যখন মেজর, মেজর মানে বড়, বড়, এটা কখন হয় যখন অ্যালিল প্রচ্ছন্ন প্রকৃতির অ্যালিলের সংখ্যাটা বেড়ে যায়। যেহেতু প্রচ্ছন্ন রোগ বলাই হচ্ছে, তাহলে যত বেশি প্রচ্ছন্ন জিনটা, প্রচ্ছন্ন অ্যালিলটা যত বেশি বাড়বে তত তার আকারটাও বৃহৎ আকার ধারণ করবে। দেখো 3টি বা 4টি অ্যালিল প্রচ্ছন্ন প্রকৃতির হলে তখন আলফা থ্যালাসেমিয়া মেজর রোগ হয়ে থাকে। ঠিক আছে। এরপর দেখো বিটা থ্যালাসেমিয়ার কারণ। আলফা থ্যালাসেমিয়া পড়ার পরে এবার আমরা কি পড়বো, বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়ার কারণ কি না, বিটা থ্যালাসেমিয়ার কারণ হলো 11 নাম্বার অটোজোম। 11 নাম্বার যে অটোজোম রয়েছে, এই 11 নাম্বার অটোজোমের জন্য দায়ী, শুধু এইটুকু মনে রাখবে, এরও সেম একই জিনিস মনে রাখবে কি 16 নাম্বার অটোজোমের জন্য দায়ী আলফা থ্যালাসেমিয়া, এর কারণ হচ্ছে 16 নাম্বার অটোজোম। বিটা থ্যালাসেমিয়া এরও কারণ হচ্ছে 11 নাম্বার অটোজোম, শুধু এইটুকু মনে রাখবে। এখন পরীক্ষার সময় আর এর থেকে বেশি তোমাদের মনে রাখার প্রয়োজন নেই, পরীক্ষায় যেটুকু প্রয়োজন তোমরা শুধু সেটুকুই এখন পড়ো। দেখো এরপর কি, দেখো এরপর আমরা দেখছি থ্যালাসেমিয়া মেজর। থ্যালাসেমিয়া মেজরটা কি না, এটা 6 মাস থেকে 2 বছরের মধ্যে ধরা পড়ে। এই থ্যালাসেমিয়া মেজর যে রোগটা, এটাকে কি বলা হয়, দেখো থ্যালাসেমিয়া মেজরকে বলা হয় হাইড্রোপস, আর যেটা বিটা থ্যালাসেমিয়া মেজর একে বলা হয় কুলিবর্ণিত অ্যানিমিয়া। ঠিক আছে। এগুলো তোমাদের মনে রাখার প্রয়োজন নেই। থ্যালাসেমিয়া মেজর বা থ্যালাসেমিয়া মাইনর এদের অপর নামগুলো কী কী তাই আমি এটা লিখে পরে ইচ্ছা করে কেটে দিয়েছি। ঠিক আছে। থ্যালাসেমিয়া মেজর মাইনর এই টার্মগুলো সম্বন্ধে তোমাদের জানিয়ে দিলাম, জাস্ট জানিয়ে দিয়েছি। আর এটা সম্বন্ধে বেশি একদম কিছু পড়তে যেও না। এরপর দেখো বাহক মাতার সাথে বাহক পিতার বিবাহের ফলাফল হিসাবে কি হতে পারে থ্যালাসেমিয়া। যদি একজন থ্যালাসেমিয়া বাহক মাতা তার সাথে যদি একজন থ্যালাসেমিয়া বাহক পিতার যদি বিবাহ হয়, এর ফলস্বরূপ কী কী হতে পারে এটা চলো আমরা একবার দেখে নিই। এখানে বোর্ডে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। দেখো আমি তোমাদের এইভাবে দেখিয়েছি, এক্সের এই যে ঘাতে এখানে আমি দিয়েছি ওপরে এক্সের মাথায় দেখো থ্যালাসেমিয়া লিখেছি, তাই থ্যাল কথাটা লিখেছি কিন্তু বইয়ে তোমরা হয়তো এরকম বইয়ে দেওয়া রয়েছে যে এরকম থ্যাল বলে প্লাস এবং থ্যাল এটা মানে লেখা রয়েছে দেখবে বাহক। ঠিক আছে। তা আমি এরকমভাবে লিখিনি, আমি এইভাবে লিখেছি তোমাদের একটা জিনিস দেখানোর জন্য। দেখো এই যে থ্যালাসেমিয়া যুক্ত যদি থ্যালাসেমিয়ার বাহক একজন মাতার সঙ্গে যদি থ্যালাসেমিয়ার বাহক একজন পিতার যদি
বিবাহ হয়ে থাকে, তাহলে তাদের ফলাফলস্বরূপ কী হবে? দেখো, তাদের যে প্রথম কন্যা সন্তানটি এখানে দেখাচ্ছে, এই যে প্রথম কন্যা সন্তানটি থ্যালাসেমিয়া আক্রান্ত হবে। পরের জন কী হবে? থ্যালাসেমিয়া বাহক। পরের জন হবে কি? থ্যালাসেমিয়া বাহক। এর মধ্যে তেমন একটা কিছু অসুবিধা দেখা যাবে না, কিন্তু অসুবিধা দেখা কাদের যাবে? এই যে দেখো, থ্যালাসেমিয়া যে আক্রান্ত যে মেয়েটি, তার মধ্যে আর কি দেখো, থ্যালাসেমিয়া যে এই যে ক্রসটা করার ফলে যে এক্স থ্যালাসেমিয়া আবার ওয়াই আছে, ছেলেদের ক্ষেত্রে কি একটাই এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম। তাহলে কি ছেলেদের ক্ষেত্রে কি হবে? এই ছেলেটা হবে কি? থ্যালাসেমিয়া আক্রান্ত। এ হবে কি? থ্যালাসেমিয়া আক্রান্ত, যেহেতু এর একটাই এক্স ক্রোমোজোম, আবার একজন হবে সম্পূর্ণ সুস্থ। ঠিক আছে, তাই দেখো থ্যালাসেমিয়া যুক্ত এই যে থ্যালাসেমিয়ার যে পেশেন্ট, সেই থ্যালাসেমিয়া যুক্ত বাহক যে মাতার সাথে যদি বাহক পিতার বিবাহ হয়, তাহলে ফলাফল হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে 25% আমরা দেখতে পাবো কি? যে সন্তান স্বাভাবিক প্রকৃতির হবে। এটা 25% একদম স্বাভাবিক হবে, স্বাভাবিক। এর মধ্যে দেখো দুজন কিন্তু কি? দুজন হবে বাহক। এরা কিন্তু বাহক। এই দুজন হচ্ছে কি? এও বাহক আর এও বাহক। এরা দুজন হচ্ছে এক্স থ্যালাসেমিয়া, যেহেতু এটা অটোজোমাল ডিজিজ, তাই এরা কিন্তু বাহক হবে। কিন্তু যদি এটা একটা এক্স লিঙ্ক ডিজিজ হতো, তাহলে কিন্তু ছেলেটা হতো আক্রান্ত। ঠিক আছে, তাহলে কি দেখো, এক্স এই যে দেখতে পাচ্ছ এক্স থ্যালাসেমিয়া এক্স, এই যে আমি লিখেছি, এটা মানে কি? এর দেখো, এরা কিন্তু 50% এরা কিন্তু বাহক। আবার দেখো এর মধ্যে 25% কিন্তু আবার আক্রান্ত। মানে কি? 25% আক্রান্ত হওয়ার চান্স রয়েছে, 25% স্বাভাবিক হবে, 25%। ঠিক আছে, আবার 50% হবে বাহক। ঠিক আছে, তাহলে এর ফলাফলটা তোমাদের আমি জানিয়ে দিলাম। এরপর দেখো হিমোফিলিয়া হচ্ছে একটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ। এই দেখো, এবার পেয়ে গেছি আমরা একটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ হচ্ছে কি? হিমোফিলিয়া দেখো কি না, মানুষের যে বংশগত রোগের ফলস্বরূপ আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হয় না, অর্থাৎ রক্ত সঞ্চিত হয় না, তাকে হিমোফিলিয়া বলে। হিমোফিলিয়া কি না, হিমোফিলিয়া হচ্ছে যে রোগটার জন্য, যে রোগের ফলস্বরূপ আমাদের আঘাতপ্রাপ্ত স্থানে রক্তক্ষরণ বন্ধ হয় না, কোথাও কেটে গেলে অনবরত রক্ত বার হতে থাকে, এবং এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই রকম কাটা যাওয়ার থেকেই। ঠিক আছে, অল্প কাটা যাওয়াতেই কিন্তু অনেকক্ষণ ধরে রক্তপাত হতে থাকে, রক্তক্ষরণ হতে থাকে। ঠিক আছে, এই ডিজিজটার নাম হচ্ছে গিয়ে হিমোফিলিয়া। এরপর তোমরা যেটা দেখবে যে হিমোফিলিয়ার প্রকার, হিমোফিলিয়া রোগের কি কি প্রকার? হিমোফিলিয়া এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে। হিমোফিলিয়া এ রক্ততঞ্চনের 8 নাম্বার ফ্যাক্টর উৎপন্ন না হলে রোগটার সৃষ্টি হয়। ঠিক আছে, এটা হচ্ছে যদি 8 নাম্বার ফ্যাক্টর না তৈরি হয় তাহলে হয়ে থাকে। আর কি? আর হচ্ছে এই যে হিমোফিলিয়া বি, এটাকে বলা হয় দেখো রাজকীয় বা রয়্যাল হিমোফিলিয়া। এটা প্রথম দেখা গিয়েছিল কোথায় না, এটা ক্রিসমাস ডিজিজও বলা হয়, কারণ এটা স্টিফেন ক্রিসমাসের দেহে প্রথম এটাকে চিহ্নিত করা হয়েছিল এই রোগটাকে, সেই হিসাবে কি ক্রিসমাস ডিজিজ বলা হয়ে থাকে, রাজকীয় রয়্যাল হিমোফিলিয়া বলা হয়ে থাকে। কেন? কারণটা বলছি, তার আগে বলি, এটা রক্ততঞ্চনের 9 নাম্বার ফ্যাক্টর উৎপন্ন না হলে এই রোগটা সৃষ্টি হয়। 9 নাম্বারের ফ্যাক্টর এর জন্য দায়ী হিমোফিলিয়া বি। রাজকীয় বা রয়্যাল হিমোফিলিয়া কেন বলে না, শোনো, দেখো এই যে এটা দেখা যায় 20% মানুষের মধ্যে, 20% হিমোফিলিয়া আক্রান্ত যে সমস্ত মানুষ রয়েছে, রোগী রয়েছে, তাদের 20%-এর মধ্যে এটা দেখতে পাওয়া যায়, আর 80%-এর মধ্যে দেখতে পাওয়া যায় হিমোফিলিয়া এ। এবার চলো তাহলে দেখি এই রাজকীয় বা রয়্যাল হিমোফিলিয়া কেন বলা হচ্ছে না কি। দেখো, বলা হয়ে থাকে ক্রিসমাস ডিজিজ বলে নামকরণ করার পর নাকি পরবর্তীকালে ইংল্যান্ডের রানী যে ভিক্টোরিয়া, ওনার বংশে এই হিমোফিলিয়ার উপস্থিতি প্রমাণিত হয় বলে এটাকে বলা হয়ে থাকে রাজকীয় বা রয়্যাল হিমোফিলিয়া। ঠিক আছে, তাই দেখবে ওদের পরিবারের যারাই রয়েছে তারা প্রতিজনই কিন্তু রানী। ঠিক আছে, ওদের পরিবারে কোনো ছেলে কিন্তু সেভাবে জন্ম নেয়নি, জন্ম নিলেও তারা কি হয়েছে, তারা
অল্প রক্তক্ষরণেই মারা গেছে। কেননা কি বলা হয়েছে যে এটা হচ্ছে একটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ। প্রথমেই বলা হয়েছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ। ছেলেদের কি থাকে, একটা এক্স একটা ওয়াই, তাহলে এক্স ক্রোমোজোম বাহিত রোগ, ওদের একটাই এক্স রয়েছে, একটা এক্সেই তো তাহলে এক্স ক্রোমোজোম বাহিত রোগ মানে কি, তাহলে একটাতেই যখনই হিমোফিলিয়াটা পেয়ে যাচ্ছে তখনই কি এই পুরুষটা তাহলে কি হচ্ছে সম্পূর্ণভাবে হিমোফিলিয়া আক্রান্ত। তাই কি হচ্ছে তার ক্ষেত্রে, হিমোফিলিয়া আক্রান্ত পুরুষটার ক্ষেত্রে কি হচ্ছে না, তার অল্প কাটা গেলেই অস্বাভাবিক রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু পর্যন্ত ঘটে থাকছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কি থাকে, এক্স আর এক্স থাকে, মেয়েদের ক্ষেত্রে থাকে কি এক্স এবং এক্স। তাহলে একটাতে যদি, তাহলে কি হয় যে একটাতে যদি এই যে হিমোফিলিয়া আক্রান্ত যদি একটা এক্স ক্রোমোজোম থেকেও থাকে, আরেকটা কিন্তু এক্স ক্রোমোজোম কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত থাকবে না। তাহলে সেক্ষেত্রে কি হয় না, সেটা হয়ে যায় কি বাহক, সেটা হয়ে যায় গিয়ে বাহক। এরপর দেখো হিমোফিলিয়া সি, এটা হচ্ছে কি, এটার জন্য 11 নাম্বার ফ্যাক্টর দায়ী। 11 নাম্বার ফ্যাক্টর প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট এটা হচ্ছে বা পিটিএ এর অভাবজনিত। ঠিক আছে, এটা কি হয়, এটা প্রচ্ছন্ন জিন 4 নাম্বার অটোজোমে অবস্থান করে। পপুলেশনের এর প্রকোপ খুবই কম, পপুলেশনের মধ্যে এর প্রকোপটা খুবই কম দেখতে পাওয়া যায়। ফ্যাক্টর 11 এর জন্য দায়ী, 11 নাম্বার ফ্যাক্টরটা এর জন্য দায়ী। ঠিক আছে, এরপর এর কারণগুলো সম্বন্ধে জানবো যে এর কারণ কি কি না, হিমোফিলিয়া রোগ কি হয় না এক্স ক্রোমোজোম বাহিত একটা প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন হয়। আর কি হয়, হিমোফিলিয়া রোগের এক্স রোগের জিন যে এক্স ক্রোমোজোম দীর্ঘ বাহুর যে প্রান্তভাগে অবস্থিত। প্রচ্ছন্ন জিন থাকার ফলে রক্ততঞ্চনের যে 8 নাম্বার যে ফ্যাক্টর এটা কার্যকরী হয় না। হিমোফিলিয়া বি যেটা, এই রোগের জিনও কিন্তু এক্স ক্রোমোজোমে অবস্থিত। হিমোফিলিয়া সি একটি অটোজোমাল রোগ, হিমোফিলিয়া সিটা অটোজোমাল, কিন্তু বাকি দুটো কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তোমাদের। তাহলে যদি বলে যে হিমোফিলিয়া কি প্রকারের রোগ, তোমাদের অবশ্যই এটাই বলতে হবে যে এক্স ক্রোমোজোম বাহিত একটা প্রচ্ছন্ন রোগ, প্রচ্ছন্ন জিন দ্বারা সৃষ্টি, প্রকট নয় কিন্তু প্রচ্ছন্ন, রিসেসিভ এক্স ক্রোমোজোমাল রিসেসিভ। ঠিক আছে, তাই তোমাদের বলতে হবে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। ঠিক আছে, তাহলে কি এরপর আমরা যেটা দেখে নেব, আমরা লক্ষণ কি কি সিমটমের। হিমোফিলিয়া একটা বংশগত রোগ, এটাতে কি হয়, এটা আমরা বললামই, রক্ত কি হয় না, সরি, এটা লক্ষণ কি বললামই না, ক্ষতস্থান থেকে, আঘাতপ্রাপ্ত স্থান থেকে কাটা গিয়ে অবিরাম রক্ত পড়তে থাকে এবং কি মানুষটার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে লক্ষণ, কারণ, এগুলো সম্বন্ধে আলোচনা করে নিলাম। এরপর আমরা যেটা দেখব যে বাহক মাতার সাথে একটা বাহক পিতার বিবাহের ফলাফল হিসাবে আমরা কি দেখতে পাবো হিমোফিলিয়ার মধ্যে। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখো আগেরটা আমরা কি দেখেছিলাম, আগেরটা কিন্তু দেখেছিলাম অটোজোমাল রোগ থ্যালাসেমিয়া, এটা কিন্তু অটোজোমাল না, এটা কি, এটা হচ্ছে এক্স ক্রোমোজোম ঘটিত। তাহলে এবার তোমরা চলো দেখি নি, এবার আমরা যেটা যে তোমাদেরকে ক্রসটা করে দেখাই যে এর ফলে কি হবে, এক্স ক্রোমোজোম ঘটিতর ফলে কি হতে পারে একজন বাহক মাতার সাথে বাহক পিতার যদি বিবাহ হয়ে থাকে। দেখো তাহলে কি হবে না, যদি একটা বাহক মাতার সাথে বাহক পিতা, প্রথম কথা তো বাহক পিতা হয় না, হলে হবে কি যে আক্রান্ত, এই পিতা কি হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত। কিন্তু এখানে যদিও হিমোফিলিয়া আক্রান্ত যদি হয়ে থাকে তাহলে কি হবে দেখে নাও না, একজন একটা কন্যা সন্তান কি হবে হিমোফিলিয়া আক্রান্ত হবে, তাহলে 25% হচ্ছে এখানে কন্যা সন্তান আক্রান্ত। এখানে 25% যেহেতু ছেলেদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম, তাহলে এক্ষেত্রেও কি হচ্ছে, এক্ষেত্রেও 25% পুত্র সন্তান এখানে ডটার আক্রান্ত। আর এটা হচ্ছে গিয়ে এটা মানে বাহক, এই মেয়েটি কি হবে, এই মেয়েটি হবে বাহক। তাহলে এই মেয়েটি হবে বাহক এবং এইটি হচ্ছে স্বাভাবিক পুত্র, এটা হচ্ছে কি বাহক, কেরিয়ার ডটার এটা, আর এটা হচ্ছে স্বাভাবিক পুত্র, এটা হচ্ছে স্বাভাবিক পুত্র। এরপর আমরা যেটা দেখব, যেটা তোমাদের দেওয়া রয়েছে যে একটা
বাহক মাতার সাথে যদি একজন স্বাভাবিক পিতার বিবাহ হয় তাহলে তার ফলস্বরূপ কি হয়। চলো তাহলে একবার দেখে নিই। দেখো তাহলে কি হচ্ছে, যদি মাতা হয় বাহক, হিমোফিলিয়া বাহক, এবং পিতা যদি স্বাভাবিক হন, তাহলে দেখো কি হচ্ছে না XHX উৎপন্ন হচ্ছে, একটা XHX মানে কি, একটা বাহক মেয়ে তৈরি হচ্ছে, একটা হিমোফিলিয়া আক্রান্ত ছেলে তৈরি হচ্ছে, আর কি হচ্ছে, আর একটা স্বাভাবিক কন্যা, একটা স্বাভাবিক পুত্র। ঠিক আছে, তাহলে এটা ফলস্বরূপ কন্যাদের মধ্যে 50% স্বাভাবিক এবং 50% বাহক প্রকৃতির হচ্ছে। ঠিক আছে, আর হচ্ছে পুত্রদের মধ্যেও সেম 50% স্বাভাবিক 50% বাহক। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের এই যে বাহক মাতার সাথে একজন স্বাভাবিক পিতার বিবাহের ফলস্বরূপ কি কি দেখা যায়। এরপর আমরা যেটা দেখব, এরপর আমরা চলো দেখে নিই যে বর্ণান্ধতাটা কি। বর্ণান্ধতার সম্বন্ধে এবার আমরা দেখে নিই। চলো দেখো বর্ণান্ধতা কি বলছে, যারা বিভিন্ন বর্ণের পার্থক্য করতে পারে না তাদেরকে বলা হয় বর্ণান্ধ বা কালার ব্লাইন্ড। এবং কি বলছে দেখো, লাল বর্ণান্ধতাকে বলে প্রোটানোপিয়া, সবুজ বর্ণান্ধতাকে বলে ডিউটারানোপিয়া, আর নীল বর্ণান্ধতাকে বলা হয় ট্রাইটানোপিয়া। যে রোগের ক্ষেত্রে মুখ্য রং লাল, সবুজ অথবা নীল বর্ণ চিনতে অসুবিধা হয় তাকে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস বলে। এর কারণ কি, লাল ও সবুজ বর্ণান্ধতা X ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগের কারণে সৃষ্টি হয়। নীল বর্ণান্ধতা 7 নম্বর অটোজোমের প্রচ্ছন্ন জিনঘটিত অবস্থানের জন্য ঘটে থাকে। এর লক্ষণগুলো কি কি, এই লক্ষণগুলো একই কি হবে না, এই লক্ষণ হিসাবে চিনতে পারে না, যে লাল সবুজ বর্ণ, এই বর্ণগুলো চিনতে পারে না, লাল সবুজ বর্ণ চোখে দেখতে পায় না, এটাই হলো এর লক্ষণ বা সিমটমস। ঠিক আছে, এরপর কি বর্ণান্ধতার বংশগতি। বর্ণান্ধতার বংশগতি সম্বন্ধে কি বলছে দেখো না, এটা হচ্ছে কি X ক্রোমোজোমে উপস্থিত একটি প্রচ্ছন্ন জিনঘটিত রোগ। রোগটি ক্রিসক্রস বংশগতির নীতি অনুসরণ করে থাকে, আর রোগটি কি বলছে, বংশগতি সম্পূর্ণভাবে হিমোফিলিয়ার অনুরূপ, হিমোফিলিয়ার একদম অনুরূপ। ঠিক আছে, এটা আর করছি না, একই রকম হিমোফিলিয়ার মতোই হয়ে থাকে। বর্ণান্ধতার ক্রসটাও তোমরা একবার বই থেকে দেখে নেবে। এরপর দেখো এরপর আমরা যেটা দেখবো হচ্ছে অটোজোমাল ক্রোমোজোম ঘটিত রোগ হিসাবে থ্যালাসেমিয়া আর জেনেটিক কাউন্সিলিং। দেখো থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিং কতটা ভূমিকা নিচ্ছে। দুটি পরিবারের বিবাহের পর তারা কি হয়, তারা যাতে সুস্থ থ্যালাসেমিয়া মুক্ত একজন শিশুর জন্ম দিতে পারে তার জন্য যে পরামর্শ যে প্রদান করা হয় তাকে বলা হয় কি জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সিলিং। ঠিক আছে, তাই থ্যালাসেমিয়া আক্রান্ত বংশের কোনো ব্যক্তির বিবাহের পূর্বে অবশ্যই তাকে জেনেটিক কাউন্সিলিং করে নেওয়া প্রয়োজন। ঠিক আছে, পূর্বেই উল্লেখ করা রয়েছে যে জিনিসগুলো আমরা জানতে পেরেছি সেগুলো কি কি ছিল। দেখো যে থ্যালাসেমিয়া অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। এক্ষেত্রে পিতা বা মাতা হেটারোজাইগাস প্রকৃতির হলে তার থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে না, সে সামান্য রক্তাল্পতায় ভুগতে পারে। কিন্তু পিতা ও মাতা উভয়ই যদি হেটারোজাইগাস অবস্থায় থাকলে কি হয় না, পুত্র বা যে কন্যা সন্তানের যে জন্ম হয় না, পুত্র বা কন্যা সন্তানদের জন্ম হচ্ছে, তারা থ্যালাসেমিয়া রোগ হতে পারে, তাদের মধ্যে থ্যালাসেমিয়া রোগযুক্ত হতে পারে। এরপর কি 50% শিশু বাহক প্রকৃতির হয়, আবার 25% সন্তান থ্যালাসেমিয়া রোগগ্রস্ত হয়। ঠিক আছে, এই যে থ্যালাসেমিয়া রোগগ্রস্ত হয়, এই কারণেই বিবাহের পূর্বে দম্পতির পরিবারের কেউ যদি মেজর থ্যালাসেমিয়া রোগগ্রস্ত না থাকে, সেই জন্য মানে কি বলবো, যে কেউ মেজর আছে কি না সেই জন্য রক্ত পরীক্ষা করা দরকার, এবং উভয় পরিবারকে কি জেনেটিক পরামর্শটা নেওয়া দরকার, যাতে তারা একজন সুস্থ স্বাভাবিক থ্যালাসেমিয়া মুক্ত একটা শিশুর জন্ম দিতে পারে। এটাই ছিল আজকের পড়া। তোমরা আজকের পড়াটা বুঝতে পারলে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই রাখছি। পরের দিন দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক আমরা আলোচনা করব সেই ভিডিওতে। তাহলে আজ এই পর্যন্তই রেখে দিচ্ছি, এখানে পর্যন্তই থাকছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পড়াটা কিন্তু করে নিও।